লেখিকা সুমনা চট্টোপাধ্যায়ের মঞ্জুরির রূপকথা। মঞ্জুরি যখন ছোট ছিল স্কুলে পড়ত। সে কি আজকের কথা, কোন কালের কথা, কত যুগ আগের কথা। মঞ্জুরি এখন 60 পেরিয়ে সিনিয়র সিটিজেনের তকমা পেয়েছে। সংসারে অতি প্রয়োজনীয় মানুষ থেকে মঞ্জুরি আজ সকলের চোখে ফালতু। শুধু কি ফালতু, মঞ্জুরি আজ সংসারে একটা বোঝা মাত্র। মঞ্জুরি ভাবে, বোঝার চেষ্টা করে তার অতি প্রিয় সন্তানদের কাছে এসে এখন কতটা অপ্রিয়। কাঠ হয়ে নিজের ঘরে বসে আছে মঞ্জুরি, আর ওরা মানে ওর 2 ছেলে, ছেলের বউরা, তাদের শ্বশুর শাশুড়ি এখন মিটিং করছে বসে মঞ্জুরিকে নিয়ে। মিটিং যে ওরা মঞ্জুরিকে নিয়েই করছে তা স্পষ্ট বুঝতে পারছে মঞ্জুরি, ঠিক যেমন সেদিন ওরা করেছিল। আর মঞ্জুরি ঠিক এই রকম ভয়ে চুপসে মাথা নিচু করে বসেছিল। আর মঞ্জুরির ছোট কাকিমা সেদিন মঞ্জুরির কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলেছিল, ভয় পাস না মঞ্জু, আমি তো আছি। সময়ের উল্টো স্রোতে একটানা অনেকটা পিছনে চলে যায় মঞ্জুরি। সেই যখন সবে ক্লাস 9-এ উঠেছে মঞ্জুরি, যখন দুদিকে কলা বিনুনি বাঁধত মঞ্জুরি, তারপর কাঁধে একটা শান্তিনিকেতনী সাইড ব্যাগ ঝুলিয়ে স্কুলে যেত। মঞ্জুরি তখন সংক্ষেপে সকলের কাছে মঞ্জু হয়ে গিয়েছিল। পড়াশোনা করতে মোটে ভালো লাগতো না মঞ্জুরির। যত সব হ্যাপা, যত পড়তো ইতিহাস, পরীক্ষার প্রশ্নপত্র দেখলেই সব গুলিয়ে যেত। সুলেখা বলতো, পরীক্ষার আগের দিন পড়তে হয় বুঝেছিস, অঙ্ক সারা বছর প্র্যাকটিস করলেই হয়, কিন্তু ইতিহাস, ভূগোল এসব সারা বছর তুই যতই পড়িস, পরীক্ষার আগের দিন না পড়লেই তুই গেলি। কাঁদো কাঁদো গলায় মঞ্জুরি বলতো, 9টা বাজলেই তো জেঠু আলো নিভিয়ে দেয়, কি সাংঘাতিক করা আমাদের বাড়ির নিয়ম, তোকে বলেছি তো। সুপর্ণা বলতো, এই ঘ্যান ঘ্যান করিস না তো মঞ্জু, তোর জন্য আমরাও সব ভুলে যাব। ঠোঁট কামড়ে মঞ্জুরি বলেছিল, কোন ঐতিহাসিকই বলছে, কিছুই যে মনে পড়ছে না। সুপর্ণা বলেছিল, জনৈক ঐতিহাসিক বলে চালিয়ে দিবি। কোন বিষয়টা মাথায় ঢুকতো মঞ্জুরির? ভূগোলের ম্যাপ মাথায় ঢুকতো না, কোথায় কত ধান উৎপন্ন হচ্ছে বা গম, আর এসব যে ভবিষ্যতে কোন কাজে আসবে সেটাও বুঝতো না মঞ্জুরি। অঙ্কের ত্রিকোণমিতি আরও ভয়ঙ্কর। কম্পাস ধরতে গিয়ে হাত কাঁপে মঞ্জুরির, খাতার পাতায় কম্পাসের কাঁটা ফুটো হয়ে যায়। ইংরেজি বই খুলে পড়তে বসলে মুখ ব্যথা করত মঞ্জুরির। কোনো রকমে পাশ করে ক্লাসে ওঠে মঞ্জুরি। মঞ্জুরির বাপের বাড়ি ছিল চুচুড়াতে। মঞ্জুরি যখন কিশোরী তখন তাদের পাড়ায় এত শহুরে হাওয়া লাগেনি। মঞ্জুরিদের একান্নবর্তী পরিবার। মঞ্জুরিদের বাড়িতে মেলা লোক, জেঠু, বড়মা, ঠাকুমা, সেজো কাকা, কাকিমা, সেজো কাকার 2 ছেলে, মঞ্জুরির ভাই, ছোট কাকা, বড় জেঠুর 2 মেয়ে লাবণ্য আর তুলিকা। লাবণ্যকে ওরা সবাই বর্দি বলে ডাকে। বর্দির কাছে মঞ্জুরি আর সব ভাই বোনেরা পড়তে বসত। বর্দির কাছেই অঙ্ক শেখা, বাংলা পড়া, আর ইংরেজির প্রথম পাঠও তো বর্দির হাত ধরেই শেখা। তখন বইটই দেখলে এত ভয় করতো না মঞ্জুরির। বর্দির মতো সহজ করে যে কেউ তাকে পড়া বুঝিয়ে দিতে পারে না। বর্দি যখন বিয়ে হয়েছিল মঞ্জুরি তখন প্রাথমিকের গণ্ডি পেরোয়নি, আর বর্দি তখন মোটে 16 বছর বয়স। বর্দিকে একবার দেখেই পছন্দ করেছিল বড় জামাইবাবু। খুব রাগ হয়েছিল তখন মঞ্জুরির। পেটাই চেহারার মুস্কো লোকটিকে মঞ্জুরির প্রায় রাবণের মতো লেগেছিল। মনে হয়েছিল বড় জামাইবাবু যেন বর্দিকে তাদের কাছ থেকে হরণ করে নিয়ে যাচ্ছে। ঠাকুমা বলেছিল, ওরে মঞ্জু, মেয়ে জন্মটাই যে এমন, যেই বড়টি হবে অমনি পরের বাড়ি যাবার জন্য পা বাড়াবে। মঞ্জুরি বলেছিল, কেন ঠাকুমা, ওই যে ও পাড়ার সুমন্ত পিসিমশাই ঘর জামাই থাকে। ঠাকুমা বলেছিল, সে থাকে বটে, কিন্তু সমাজে সেটা কেউ ভালো চোখে দেখে না। মেয়েরা বিয়ে করে শ্বশুর বাড়ি যাবে, মাঝে সাঝে কচিত কদাচিত বাপের বাড়িতে 2-1 দিনের জন্য বেড়াতে আসবে, ওইটাই সম্মানের। কেন ঠাকুমা, এরকম নিয়ম কেন? পরকে চোখের নিমেষে আপন করে নেবার ক্ষমতা যে কেবল মেয়েদেরই আছে মা। মুখ বুজে সবকিছু সহ্য করার ক্ষমতাও যে কেবল মেয়েদেরই থাকে।
ভগবান যে সেভাবেই মেয়েদের সৃষ্টি করেছেন। যখন মা হবি তখন বুঝবি মা ডাক শোনার জন্য কতটা প্রসব যন্ত্রণা সহ্য করতে হয় মেয়েদের, কত কষ্ট করে মানুষ করতে হয় একটা বাচ্চাকে। কিন্তু বাবা ডাকটুকু শোনার জন্য তাকে কতটা ত্যাগ স্বীকার করতে হয় বলতো। এই কথাটা শুনে রাগ হতো মঞ্জুরির। বলতো, বাহ, বাবা কষ্ট করে না বুঝি? কত কষ্ট করে বাবা কাজ করে অফিসে, কোনো রকমে নাকে মুখে গুজে ভিড় ঠেলে ট্রেনে বাসে করে বাবা রোজ অফিস যায়। বাবা যদি টাকা রোজগার করে না নিয়ে আসতো তাহলে কি খেয়ে বড় হতাম আমরা? সংসার চলতো আমাদের? ঠাকুমা মঞ্জুরির থুতনি ধরে আদর করে বলতেন, ওরে মেয়ে, খুব যে বাপ সোহাগী হয়েছিস, বাপের দিকে ঝোল টেনে যে খুব কথা বলতে শিখেছিস। কেন রে, বাড়ির বউরা বসে বসে খায় বুঝি? তোর মা, বড় মা, সেজো মা সেই সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে না? মঞ্জুরি কাজু মাজু মুখ করে বলেছিল, মা বাবা আমাদের জন্য খুব কষ্ট করে, তাই না ঠাকুমা? ঠাকুমা বলেছিল, তা করে বটে, কিন্তু সন্তানের জন্য, পরিবারের মানুষদের জন্য, প্রিয়জনদের জন্য কিছু করার মধ্যে যে একটা অদ্ভুত সুখ আছে, সেই আনন্দ সব কষ্টকে ছাপিয়ে যায়, বুঝলি মঞ্জু? মঞ্জুরি বুঝেছিল বড়দির মুখ দেখে, নিজের সংসারে যাবার আনন্দ, একটি নতুন মানুষকে নিজের করে পাবার রোমাঞ্চ যেন সব বিচ্ছেদের বেদনার মধ্যেও পরিস্ফুট হয়ে উঠেছিল। তবু শ্বশুরবাড়ি যাবার সময় খুব কেঁদেছিল বড়দি। বড়দির কান্না দেখে বড় জামাইবাবুর কঠিন মুখটাতেও যেন মায়া দেখতে পেয়েছিল মঞ্জুরি। বিয়ের পরে অষ্টমঙ্গলায় বড়দি এসেছিল বড় জামাইবাবুর সাথে। অবাক হয়ে মঞ্জুরি দেখেছিল বড়দির চোখে মুখে তখন শুধুই আনন্দের বহিঃপ্রকাশ, দুঃখের লেশ মাত্র নেই। মঞ্জুরি বড়দিকে আড়ালে রেখে জিজ্ঞাসা করেছিল, শাশুড়ি তোকে খুব খাটায় বড়দি? বড়দি ভুরু তুলে বলেছিল, কেন রে, শাশুড়ি মানে কি খুব খারাপ হয় নাকি? বাড়িতে কাজের দিদি আছে, ননদের বিয়ে হয়ে গেছে, আমরা ওই তো 4 জন লোক, কি আর এমন কাজ, সবাই মিলে করি আমরা। আর ওরা এ বাড়ির মতো নয় জানিস, এ বাড়ির ছেলেরা তো রান্নাঘরে ঢোকেই না। আর ও বাড়িতে জানিস, বাবা প্রায় নিজের হাতে কেটে কুটে আমাদের জন্য রান্না করেন। পেঁপে দিয়ে মাংস রান্না করেছিলেন বাবা, উফ, তার যে কি স্বাদ! এর পরের বার এখানে আসার আগে বাবার কাছ থেকে রেসিপিটা শিখে আসব, একবার খেলে না মুখ থেকে ছাড়াতে পারবি না। মঞ্জুরি মুখ বেঁকিয়ে বলেছিল, বাবা, এই কদিনেই আমাদের যে একেবারে ভুলেই গেলি, শ্বশুরবাড়ির প্রশংসায় যে পঞ্চমুখ। প্লেটে করে তখন লুচি মিষ্টি দেওয়া হয়েছিল জামাইবাবুকে। চিৎকার করে মঞ্জুরিকে ডাকছিল জামাইবাবু, কই গো ছোট শালি, এদিকে আসো, একটা মিষ্টি তুমিও নাও। মঞ্জুরি দেখেছিল নিজের পাত থেকে তুলে তাদের সব ভাই বোনের হাতেই একটি করে মিষ্টি দিয়েছেন জামাইবাবু। মঞ্জুরিকে ডেকে মঞ্জুরির হাতেও একটা দিয়েছিলেন। মানুষটা বেশ রসিকও বটে। মঞ্জুরির হাতে মিষ্টিটা দিয়ে বলেছিলেন, আমি মোটেই বোকা জামাই নই, বুঝলে মঞ্জু? এখন এক গাদা মিষ্টি খেয়ে আমি আমার খিদে নষ্ট হতে দেব না। দুপুরে মাছ মাংসটা তো জমিয়ে খেতে হবে নাকি? মঞ্জুরির বেশ ভালো লেগেছিল। মঞ্জুরি হেসে বড় জামাইবাবুকে বলেছিল, মেজ দিদি মানে তুলিকা দিদি বলছিল আপনি নাকি বাসর ঘরে সবাইকে গান শুনিয়েছিলেন। আমি তো শুনতে পাইনি, ঘুমিয়ে পড়েছিলাম। আজ কিন্তু আমাদের আবার ওই গানটা শোনাতে হবে জামাইবাবু। জামাইবাবু ওই গানটা তো বটেই, আরও কয়েকখানা গান গেয়ে শুনিয়েছিলেন। মঞ্জুরির মনে হয়েছিল যার গলায় এত সুন্দর সুর, তার মনটা না জানি কত সুন্দর। সত্যি ভারী সুন্দর তাল আর ছন্দের তারে বড়দির সাথে নিজেকে বেঁধে ফেলেছিলেন জামাইবাবু। সেবার কেন আর কোনোদিনই বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবার সময় কাঁদেনি বড়দি। অবাক হয়ে মঞ্জুরি দেখত বড়দিকে। বড়দি মঞ্জুরিকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, যেদিন তোকে তোর স্বপ্নের রাজপুত্র এসে নিয়ে যাবে তখন দেখবি আমার মতোই সুখী হবি তুই। মঞ্জুরি বড়দির কথার উত্তর দেয়নি, কারণ মঞ্জুরি জানে সবসময় সবার জীবন এত মসৃণ হয় না। পাড়ার বুলুদিকে দেখেছে মঞ্জুরি, প্রতিবার শ্বশুরবাড়ি যাবার আগে রাস্তায় লুটিয়ে পড়ে কেমন কাটা ছাগলের মতো কাঁদত বুলুদি। রূপকথার রাজপুত্র চায় না মঞ্জুরি,
মঞ্জুরি শুধু চায় তার মনের মানুষ খুব ভালোবাসবে তাকে। সংসারে অগাধ ভালোবাসাই তো মানুষের জীবনের স্বপ্ন, নাকি সেটাও অলীক কল্পনা, রূপকথার নামান্তর? আজও ষাটোর্ধ্ব মঞ্জুরি এই প্রশ্নটার কুল কিনারা কিছুতেই খুঁজে পেল না। খাটের ওপর বসে আলমারির গায়ে লাগানো কাচে আয়নায় নিজের মুখ দেখল মঞ্জুরি। বয়সের ভারে ঝুলে পড়েছে তার কপালের চামড়া, কপালে এখন আঁকিবুকি দাগ। এই কপালে ভালোবেসে চুমু দেবার লোক এখন আর নেই। ছোটবেলায় মা, ঠাকুমা, বড়মা, সেজমা চুমু দিয়েছে এই কপালে। মাধ্যমিক পেরোনোর পর এই কপালেই প্রথমটা ঠোঁট ছুঁয়েছিল সুবিমল। সবাই যখন একরকম নিশ্চিত হয়ে বসেছিল মাধ্যমিক পরীক্ষায় মঞ্জুরি ফেল করছেই, তখন সকলের সব হিসেব গোলমাল করে দিয়ে একেবারে দ্বিতীয় বিভাগে পাশ করেছিল মঞ্জুরি। পুরো কৃতিত্বটাই অবশ্য ছিল মঞ্জুরির ছোটকার বন্ধু সুবিমল বসুর। এত প্রাঞ্জল করে সবকিছু বুঝিয়ে দিয়েছিল সুবিমলদা যে সব পড়ায় জটিল থেকে ক্রমশ সরল হয়ে গিয়েছিল মঞ্জুরির কাছে। সুবিমল ছিল ছোটকার ইউনিভার্সিটির বন্ধু। একসাথে এমএসসি পড়ত সুবিমল মঞ্জুরির ছোটকার সাথে। ইউনিভার্সিটি পড়ার সময় সুবিমল এসেছিল মঞ্জুরিদের বাড়ি। ছোটকার বন্ধুরা এলে তাদের চা জল পরিবেশন করার ভার পড়ত মঞ্জুরির কাঁধে। সেবার যখন ছোটকা বন্ধুদের নিয়ে এলো তখন বৈশাখের চড়া রোদ মাথার ওপর। সুবিমল বলল, শরবত খাবো। বাকিরাও সুবিমলের কথায় সায় দিল। মঞ্জুরি নিজের হাতে সবাইকে শরবত বানিয়ে দিল। সবাই মঞ্জুরির বানানো শরবতের প্রশংসা করলেও সুবিমল করল না, বলল চিনিটা একটু কম দিলে ভালো হতো। মঞ্জুরি বেজার মুখ করে বলেছিল, ও তাই? আমরা তো এমনই খাই, আপনি যে চিনি কম খান সেটা আগে বললেই পারতেন। ছোটকা মনক্ষুণ্ণ হয়ে বলেছিল, বড়দের মুখে মুখে বড্ড কথা বলিস তুই, এদিকে মাথায় তো গোবর পোড়া। সুবিমল বলেছিল, এভাবে বলিস না, হয়তো কোথাও একটা ওর বোঝার অসুবিধে হয়, নতুবা ভয়। সাবলীলভাবে বন্ধুর মতো বুঝিয়ে দিলে নিশ্চয়ই পারবে। ছোটকা আর ওর বন্ধুরা হেসে উঠেছিল। তোর যে খুব আগ্রহ দেখছি, তা বক্তৃতা না দিয়ে সপ্তাহে 2 দিন করে এসে পড়ালেই তো পারিস। মঞ্জুরি তাড়াতাড়ি বলেছিল, না না কাকু, তার দরকার নেই, আমাকে তো একজন দিদি পড়াতে আসেন। সুবিমল বলেছিল, কিন্তু দিদির কাছে পড়ে তো কোনো উন্নতি হচ্ছে না তোমার। মঞ্জুরি একটু অপ্রতিভ হয়ে বলল, বাড়িতে সবাই বলে আমিই গবেট। ছোটকা তো বলল, শুনলেন না? সুবিমল বলল, আমি এসব মানি না। আসলে সবাই মিলে মনোবল ভেঙে দিয়েছে তোমার। মনোবল আর মনঃসংযোগ এই দুটি বৃদ্ধি করতে পারলেই তোমার উন্নতি কেউ ঠেকাতে পারবে না। ছোটকা বলেছিল, ওর বাড়বে মনঃসংযোগ? কি করে বাড়বে? মন তো সারাক্ষণ সাজগোজের দিকেই পড়ে আছে। এ সময় বাইরের ঘরে মঞ্জুরির বাবা এসেছিলেন। ঘরে ঢোকার আগেই সুবিমলের কথাবার্তা তার কানে এসেছিল। ঘরে ঢুকে মঞ্জুরির বাবা সুবিমলকে উদ্দেশ্য করে বলেছিলেন, আমার এই মেয়েটাকে নিয়ে খুব চিন্তা ভাই। আজকালকার দিনে মাধ্যমিকের গণ্ডিটুকু না পেরোলে কি চলে বলো তো? চাকরি বাকরির কথা না হয় ছেড়েই দিলাম, আজকালকার দিনে কলেজ পাশ করা মেয়ে না হলে ভালো পাত্র পাওয়াও তো মুশকিল। তো আমি বলছিলাম, তুমি পড়াবে ওকে? সুবিমল বলল, নিশ্চয়ই পড়াবো দাদা, তবে আমার একটা শর্ত আছে। মঞ্জুরির বাবা বলল, শর্ত? কি শর্ত? আমি কিন্তু ভাই তোমাকে 200 টাকার বেশি দিতে পারবো না। ওটা কোনো কথা নয় দাদা, আপনি যা পারবেন তাই দেবেন, দক্ষিণা সামান্য দিলেই হবে। আমি একটু খাদ্য রসিক, তার ওপর শ্রীরামপুর থেকে আসবো, তাই জম্পেশ একটি জলখাবার আমাকে দিতেই হবে। হো হো করে হেসে উঠেছিলেন মঞ্জুরির বাবা। তারপর সুবিমলের পিঠ চাপড়ে দিয়ে বলেছিলেন, ওটা নিয়ে তোমায় ভাবতে হবে না। অতিথি সৎকার বিষয়ে আমার মা খুব সিদ্ধহস্ত। ছোটকা বলেছিল, কিন্তু মা আর বড়দার যেরকম রক্ষণশীল মনোভাব, তাতে কি ওরা রাজি হবে? মঞ্জুরির বাবা বলল, মাকে আমি বোঝাবো। তোর বন্ধু যখন আশ্বাস দিচ্ছে যে সে গাধা পিটিয়ে ঘোড়া বানাতে পারবে, তখন একটা শেষ চেষ্টা করে দেখা যাক। কথাটা বলেই বাবা ঘর থেকে বেরিয়ে গেলেন। মঞ্জুরির কান্না পাচ্ছিল। এতগুলো বাইরের লোকের সামনে কিনা বাবা তাকে গাধা বলল। কিন্তু তার বাবা রাশভারী মানুষ, বাবার মুখের ওপর কথা বলার সাহস মঞ্জুরির নেই।
সে রাগের বশে তার হাতের বুড়ো আঙুলে ওড়নার প্রান্তটি জড়িয়ে জোরে টান মারল। তারপর বাবা বেরিয়ে যাবার পর বলল, ঠাকুমা মত দিলেও আমি আপনার কাছে কখনো পড়ব না। সুবিমল বলল, ভেবে বলছো তো? আমি কিন্তু তোমাকে পাশ করার গ্যারান্টি দিচ্ছি। ফেল করার লজ্জা থেকে যদি বাঁচতে চাও তাহলে রাজি হয়ে যাও। আর এবার থেকে তুমি আমাকে সুবিমলদা বলে ডাকবে। ওই কাকু বলে ডাকাটা আমার মোটেই পছন্দ নয়। ঠাকুমার চেয়ে বেশি নিমরাজি ছিলেন মঞ্জুরির মা। বলেছিলেন, আমার কেমন যেন বিষয়টা ভালো ঠেকছে না। মেয়েদের মন, তার উপর ঠাকুরপোর বন্ধুটি আবার কায়স্থ, কোনো মন দেয়া নেয়া যদি হয়ে যায়, সে কথাটা ভেবে দেখছো তো দুজনেরই উঠতি বয়স কি না? মঞ্জুরির বাবা বলেছিলেন, কেন গো মঞ্জুর মা, তোমার মেয়ে কি পর্দানসীন নাকি? স্কুলের পথে যেতে আসতে কোনো ছেলে সে দেখেনি কখনো? আর এটা কি গল্প উপন্যাস নাকি যে এই একটা ছেলে পড়াতে এলো আর অমনি তোমার মেয়ে তার প্রেমে পড়ে গেল? মঞ্জুরির মা বলেছিলেন, বেশ তো, যা ভালো বোঝো করো। আমার সাবধান করানোর কথা মনে এলো, সাবধান করে দিলাম, ব্যাস। যতই হোক মায়ের মন তো। মঞ্জুরির মায়ের মন যে ভুল কথা বলেনি তা মনের ভেতর ক্রমশ টের পাচ্ছিল মঞ্জুরি। খাতা কলম এগিয়ে দেবার সময় সুবিমলের হাতের স্পর্শে কেমন রোমাঞ্চিত হতো মঞ্জুরি। সুবিমলের গভীর কালো চোখ দুটির দিকে তাকিয়ে দোলা লাগত তার মনে। প্রাণপণ চেষ্টায় নিজের সবটুকু উজাড় করে দিয়ে চরম অধ্যাবসায় সহযোগে পড়াশোনা করত মঞ্জুরি। মঞ্জুরি মনস্থির করে ফেলেছিল, স্কুলের প্রতিটি পরীক্ষায় ভালো ফল তাকে করতেই হবে, নতুবা সুবিমল তাকে হয়তো তার বাবা তাকে পড়ানোর জন্য আর রাখবে না। মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর সবাই খুশি হলেও খুশি হয়নি মঞ্জুরি। কান্না ভেজা গলায় সুবিমলকে মঞ্জুরি বলেছিল, আমাকে এবার আর্টস নিয়ে ভর্তি হতে হবে সুবিমলদা, সায়েন্স আমি পাবো না। সুবিমল বলেছিল, বেশ তো, আর্টসটাই মন দিয়ে পড়ো না, ওটাতেই যদি সেরা হয়ে দেখিয়ে দিতে পারো। সুবিমলের কথা শেষ হবার আগেই মঞ্জুরি বলেছিল, দরকার নেই আমার সেরা হবার, আপনি তো অঙ্কে মাস্টার্স করেছেন। আমি যদি আর্টস নিয়ে ভর্তি হই তাহলে তো আপনি আর আমাকে পড়াতে আসবেন না। মঞ্জুরির মুখের দিকে তাকিয়ে সুবিমলের বুকের ভিতর তোলপাড় করে উঠেছিল। নিজের হাতের মুঠোয় মঞ্জুরির হাত তুলে নিয়ে বলেছিল, আমি না এলে তুমি কষ্ট পাবে মঞ্জু। মঞ্জুরি হাত ছাড়িয়ে নিয়ে বলেছিল, কি করছেন কি? কেউ এসে যদি দেখে ফেলতো কি সর্বনাশ হতো বলুন তো? 18 বছর হতে এখনো 1 বছর বাকি আমার, তাছাড়া আরও একটা ব্যাপার আছে। সুবিমল উৎসুক হয়ে বলেছিল, কি ব্যাপার? স্কুলে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার আমি শীঘ্রই পেয়ে যাব হাতে, আমি তো আর বেশি দিন বেকার থাকছি না। মঞ্জুরি বলল, বাড়িতে বসে আমি আপনাকে এত সব কথা বলতে পারবো না। সুবিমল গভীর স্বরে বলল, বাইরে দেখা করবে তো মঞ্জুরি? তোমাকে না দেখে আমি কিছুতেই থাকতে পারবো না। মঞ্জুরি বলল, আপনি সপ্তাহে 1 দিন করে আমাকে ইংলিশ পড়াতে আসবেন, বাবাকে কথাটা বলুন না। সুবিমল বলল, বেশ বলবো, কিন্তু বাইরে দেখা করতে তোমার আপত্তি কিসের? মঞ্জুরি বলল, কেউ যদি দেখে ফেলে? সুবিমলের জোড়াজুড়িতে একদিন স্কুল থেকে বেরিয়ে ব্যান্ডেল চার্চের কাছে দেখা করল মঞ্জুরি। সকলের অসাক্ষাতে সুবিমলকে সন্তর্পণে তুমি বলে মঞ্জুরি। মঞ্জুরির মনে একরাশ ভয়, চেনা লোক যদি কেউ দেখতে পেয়ে যায় তাহলে আর রক্ষে থাকবে না। সুবিমল যদি মুখার্জি, ব্যানার্জি, চক্রবর্তী বা নিদের পক্ষে মৈত্র বা চৌধুরী মানে বারেন্দ্র ব্রাহ্মণ যদি হতো তাহলেও একটা কথা ছিল, কিন্তু সুবিমল কায়স্থ। মঞ্জুরি চ্যাটার্জি বাড়ির মেয়ে, কুলীন ব্রাহ্মণের মেয়ে। সুবিমলের সঙ্গে এই সম্পর্ক তাদের বাড়িতে কেউ কোনো দিনই মেনে নেবে না। বিয়ে যদি সুবিমলকে করতেই হয় তাহলে মঞ্জুরিকে বাড়ি থেকে পালিয়ে গিয়েই করতে হবে, আর তার জন্য তাকে সাবালিকা তো হতেই হবে। এখন প্রেম করতে গিয়ে যদি সে ধরা পড়ে যায় তাহলে হয়তো সবাই মিলে তার বাড়ি থেকে বেরোনোই বন্ধ করে দেবে, তারপর ধরে বেঁধে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেবে। বিয়ের আগে একজনকে মন দেবার পর আর কাউকে কিছুতেই ভালোবাসতে পারবে না মঞ্জুরি। ক্ষণিকের ভুলে তার এই প্রথম প্রেমকে সে কিছুতেই ভেস্তে যেতে দেবে না। মঞ্জুরির ছোটকার এলে চাকরি পেল। মঞ্জুরি তখন ক্লাস 12-এ পড়ছে। পাত্রী ছোটকার বসের মেয়ে। ছোট কাকি MA পাস, দুধে আলতা রং,
টানা টানা চোখ, তবে একটা খুঁত ছিল। তাই প্রথমে মঞ্জুরির ঠাকুমা একটু দোনামোনা করেছিল। হয়তো ওই খুঁতটির জন্যই তার পাত্র পাওয়াটাও মুশকিল হচ্ছিল। নইলে কলকাতার অত বড় বাড়ির মেয়ে, তাদের বাড়িতে মেয়ে দিতে যাবে কোন দুঃখে। প্রথমে তো মঞ্জুরির নিজেরও একেবারে পছন্দ হয়নি। উচ্চতায় খাটো হলে মঞ্জুরির তাকে একেবারে ভালো লাগে না। না, ছোট কাকিমা বামন নয়, 4 ফুট 9 ইঞ্চি মতো হবে, কিন্তু তাদের বাড়িতে সবাই বেশ লম্বা। ছোট কাকির উচ্চতা যাই হোক না কেন, তার মনটা যে তাদের বাড়ির সকলের চেয়ে অনেক উঁচু, সেটা ছোট কাকি এ বাড়িতে আসার কয়েক মাস পরেই বুঝেছিল মঞ্জুরি। মঞ্জুরির উচ্চ মাধ্যমিক পরীক্ষা তখন সবে শেষ হয়েছে। সুবিমল তাদের বাড়িতে আসার আর কোনো অজুহাত খুঁজে পায় না। তবু একদিন বন্ধুর সঙ্গে দেখা করার অছিলায় মঞ্জুরিদের বাড়িতে এলো সুবিমল। তারপর কোথায় তারা দেখা করবে সেটা একটা কাগজে লিখে গুজে দিতে যাবে মঞ্জুরির হাতে, ঠিক তখনই সেটা চোখে পড়ে গেল বড় মার। বাথরুম যাবার নাম করে বসার ঘর থেকে ভেতরে ঢুকেছিল সুবিমল। তারপর 1 গ্লাস জল চেয়েছিল মঞ্জুরির কাছে। অনেক সাবধানতা অবলম্বন করেও মঞ্জুরি আর সুবিমল ধরা পড়ে গেল। বড় মার চোখে পড়তেই তিনি হুলুস্থুল কাণ্ড শুরু করে দিলেন। রবিবার বলে মঞ্জুরির বাবা, জেঠু, সেজো কাকা সেদিন সবাই বাড়িতেই ছিলেন। বাগানে সেদিন নারকেল পাড়ানো হচ্ছিল। মঞ্জুরির বাবা ছুটে এসে বললেন, কি হয়েছে বৌদি, এত চেঁচামেচি কিসের? তারপর সুবিমলের দিকে ফিরে বললেন, তুমি কি এখনই চলে যাচ্ছ নাকি? একটু বসে যাও ভাই, কচি ডাব পাড়িয়েছি, খেয়ে যাবে খন। মঞ্জুরির বড়মা বললেন, কচি ডাব নয় মেজো ঠাকুরপো, ওর তো এখন নজর পড়েছে তোমার কচি মেয়েটার দিকে। মঞ্জুরির বাবা বললেন, কি যা তা বলছো বৌদি, উনি মঞ্জুরির শিক্ষক। মঞ্জুরির বড়মা বলল, আমি যা তা বলছি না, এই দেখো তোমার মেয়ের হাতে চিঠি গুজে দিচ্ছিল। প্রায় দেখি পড়ানোর ফাঁকে ফিসফিসিয়ে কথা হয়। তুলিও আমাকে বলছিল, খেয়াল করেছো মা, আজকাল প্রায়ই স্কুল থেকে ফিরতে দেরি হয় মঞ্জুর। আজ একেবারে দুটোকে হাতে নাতে ধরেছি। ছি ছি ছি, কি এক গ্রাজুয়েট বানাবে বলে তুলিটারও এখনো বিয়ে দিলে না তোমরা। এসব কেচ্ছা কাহিনী একবার রটে গেলে আর কি বাড়ির মেয়েগুলোকে বিয়ে দিতে পারবো আমরা? আঁচলে চোখ মুছে মঞ্জুরির মা বলেছিল, আমি প্রথমেই বারণ করেছিলাম দিদি, তোমার মেজো দেওর তো কারো কথাই শোনেন না। তাছাড়া কাকার বন্ধুকে তো কাকা বলে ডাকাই দস্তুর, তা না, ছোট ঠাকুরপোর এই বন্ধু মঞ্জুকে দাদা বলে ডাকার হুকুম দিয়েছে। তার ওপর সময় নেই, অসময় নেই, যখন তখন চলে আসবে বাড়িতে। আজ তো ছোটর বাপের বাড়ি যাবার কথা, সে ওদিকে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে বসে আছে। কি উটকো ঝামেলা বলো তো। চোখ ফেটে জল আসছিল মঞ্জুরির। ধরা পড়ে গেছে বলে নয়, তার তখন বুক ফেটে যাচ্ছিল সুবিমলকে দেখে। সুবিমলের এত হেনস্থা, এত অপমান সে যেন আর সহ্য করতে পারছিল না। রাগে দিগবিতি জ্ঞান শূন্য হয়ে মঞ্জুরি সুবিমলের দিকে তার তর্জনী উঁচু করে বলেছিল, এখনো এখানে দাঁড়িয়ে আছেন আপনি? যান, এখনই বেরিয়ে যান বাড়ি থেকে। বলেই সেখান থেকে ছুটে পালিয়ে গিয়েছিল মঞ্জুরি। সুবিমল মাথা নিচু করে তাদের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। এই দৃশ্য কেমন করে দেখবে মঞ্জুরি? সুবিমল যে তার স্বপ্নে দেখা রূপকথার রাজপুত্তুর। কি গো মাসিমা, সেই কখন চা দিয়ে গেছি তোমায়, এখনো খাওনি? অতীতের স্রোতে ডুব সাঁতার কাটতে গিয়ে বোধহয় এভাবেই মানুষের তৃপ্তির বর্তমানটুকু তার হাত থেকে পিছলে যায়। কালের অমোঘ নিয়মে সেও তখন অতীত। যেমন দীপার দেওয়া গরম চা এখন জুড়িয়ে জল হয়ে গেছে। এক্ষেত্রে অবশ্য চাটাকে গরম করে খাওয়া যেতে পারে, কিন্তু প্রথমবারের মতো সেই স্বাদ বোধহয় আর থাকে না। মঞ্জুরিকে চুপ করে থাকতে দেখে দীপা আবার বলল, আর এখন হাঁ করে কাপের দিকে তাকিয়ে থেকে কি হবে? ওই চাটা বরং গরম করে ড্রাইভার দাদাকে দিয়ে দেবক্ষণ। একটু পরে রান্নার মাসিও ঘরে কফি দিতে যাবে, তখন তোমাকেও একটু কফি দিতে বলবো, কেমন? এখন বরং এসো দেখি, তোমার চুলটা ভালো করে আঁচড়ে বেঁধে দিই। মাঝখানে সিথি কেটে মঞ্জুরির চুলে বিনুনি বাঁধছে দীপা। মঞ্জুরি কাপা হাতে নিজের সিথিতে আঙুল ছোয়ালো। মঞ্জুরির সিথি এখন ধবধবে সাদা। 2 বছর আগেও ওই সিথিতে ছিল হালকা সিঁদুরের রেখা।
বয়সের ভারে চুল উঠে উঠে যত চওড়া হয়েছে মঞ্জরির সিঁথি। সিঁদুরের ক্ষতিকর পারদের অজুহাত দেখিয়ে মঞ্জরি ততই ক্ষুদ্র আর সীমিত করেছে সিঁথির সিঁদুর। এত ঘন চুল ছিল মঞ্জরির যে সিঁথি করাই যেত না। মঞ্জরি বরাবর চুল আঁচড়াতো ডান দিকে সিঁথি কেটে। সিঁদুর দানের দিনই মঞ্জরি জীবনে প্রথম মাঝখানে সিঁথি করেছিল। তারপর মন্দিরে গিয়ে হাতের আংটি খুলে সেই সিঁথি প্রথম রাঙিয়ে দিয়েছিল সুবিমল। হ্যাঁ, প্রথম মন্দিরে গিয়ে বিয়ে সেরেছিল ওরা। তারপর রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল প্রথম বিবাহ বার্ষিকীর দিন। সবটাই সম্ভব হয়েছিল ছোট কাকির গোপন পরামর্শে। তাদের সেই গোপন পরিকল্পনা ছোটকার কাছেও গোপন রেখেছিল ছোট কাকি। প্রচণ্ড অপমানের পর সেদিন সুবিমল কখন বেরিয়ে গিয়েছিল মঞ্জরি সে কথা জানে না। ঝড়ের মতো মঞ্জরি তখন ঘরে ঢুকে বিছানায় উপুড় হয়ে পড়েছিল। বালিশে মুখ গুজে মঞ্জরি কতক্ষণ ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছিল তা সে নিজেই জানে না। কেউ তাকে সেদিন সান্ত্বনা দিতে আসেনি। মঞ্জরির চোখে এতটুকু জল দেখলে যে বাবা কাতর হয়ে পড়ত, হাজার দোষ করলেও যে বাবা কখনো মঞ্জরির কোনো অন্যায় দেখতে পায়নি, সেই বাবা পর্যন্ত এই ঘটনার পর থেকে মঞ্জরিকে এড়িয়ে যেত। মঞ্জরি আশা করেছিল যে যা বলে বলুক, বাবা নিশ্চয়ই সকলের অলক্ষ্যে তাকে এসে চুপি চুপি বলবেন, মা রে, ভালোবাসা হলো ঈশ্বরের দান, বিবাহ বন্ধন বিধাতার দ্বারা নির্দিষ্ট, তুই কোনো ভুল করিসনি মা, জাতপাতের মিথ্যে অহংকার ভুলে আমি আছি, আমি থাকবো তোর সাথে, সবাই তোকে ত্যাগ করলেও জেনে রাখবি তোর বাবা আছেন, তোদের চার হাত আমি এক করে দেব, সুবিমল ভালো ছেলে, আমি নিজে গিয়ে কথা বলবো তার বাবা মায়ের সাথে, তোর পছন্দ এতটাও তুচ্ছ নয় মা যে তাকে তাচ্ছিল্য করতে হবে। না, এসব কিছুই হয়নি। ঘরে ঢুকে দরজা না দিয়েই বিছানায় আশ্রয় নিয়েছিল মঞ্জরি। ষষ্ঠ ইন্দ্রিয়ের স্বাভাবিক ইঙ্গিতে মঞ্জরি অনুভব করেছিল দরজার বাইরে তার ভাইয়ের ক্ষণিক উপস্থিতি। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দরজার পাল্লা দুটো টেনে দিয়ে ভাই চলে গিয়েছিল। ভাই হয়তো চেয়েছিল একান্তে নিশ্চিন্তে সকলের অগোচরে মঞ্জরি খুব খানিকটা কেঁদে নিয়ে হালকা করুক নিজেকে। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল মঞ্জরি। সেদিন মঞ্জরির ঘুম ভাঙল একটা কোমল হাতের স্পর্শে। খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ পেল মঞ্জরি, কেউ কার্পিন তেলের গন্ধ। এই তেল তো ছোট কাকি ছাড়া এ বাড়িতে কেউ মাখে না, তাহলে কি এখন ছোট কাকি হাত বুলিয়ে দিচ্ছে তার মাথায়? কি আশ্চর্য, ছোট কাকি কি তাহলে আজ বাপের বাড়ি যায়নি? কিন্তু কেন? শুকিয়ে আসা চোখের জল মুছে ধর্মর করে উঠে বসল মঞ্জরি। ছোট কাকির দিকে পেছন ফিরে ঘড়ির দিকে তাকালো। 3:30 বাজে এখন। রোববার দুপুরে ভাত খেতে খেতে প্রায় 3টে বাজে ওদের। ছোট কাকি কি তাহলে এখন তাকে ভাত খাবার জন্য ডাকতে এসেছে? মঞ্জরি সিলিংয়ের দিকে তাকিয়ে বলল, তুমি যাও ছোট কাকি, সবাইকে খেয়ে নিতে বলো, আজ আমি আর কিছু খাবো না, খিদে নেই আমার। ছোট কাকি বলল, সেই কখন সকালে 4টে লুচি খেয়েছো, আর এখনো খিদে পায়নি তোমার? কার ওপর রাগ করে উপোস দেবে মঞ্জু? কারো ওপর কোনো রাগ নেই আমার, তুমি যাও সবাইকে খেয়ে নিতে বলো, আমায় একটু একা থাকতে দাও। সবাই খেয়ে নিয়েছে মঞ্জু, শুধু আমি আর তুমি এখন খেতে বসবো, আর খেতে খেতে চুপি চুপি তোমাদের প্রেমকে কিভাবে পূর্ণতা দেওয়া যায় তার পরামর্শ করব। কি রাজি তো? নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারছে না মঞ্জরি। বাড়ির সকলের খাওয়া না হলে বড় মাকে মঞ্জরি খেতে দেখেনি কোনো দিন। আর মা কি করে খেলো তাকে অভুক্ত রেখে? ওই ছোট্ট একটা ঘটনা এত রাতারাতি সবার থেকে পর করে দিল তাকে। সবাই যখন ঠেকুর তুলে খেয়ে নিল তখন ছোট কাকি বা খেলো না কেন? কেন ছোট কাকি সাহায্য করতে চাইছে তাকে? নাকি সমস্তটাই ওদের চালাকি? ষড়যন্ত্র করে ছোট কাকিকে মঞ্জরির কাছে কি ওরাই পাঠিয়েছে? মানুষের চোখ নাকি মিথ্যে কথা বলে না। মঞ্জরি স্থির দৃষ্টিতে তাকালো ছোট কাকির চোখের দিকে। ছোট কাকি চোখ না সরিয়ে বলল, একলা ঘরে বসে কাঁদলে তো আর সমস্যার সমাধান হয়ে যাবে না মঞ্জু,
তাই না? ওরা সবাই মিলে এদিক ওদিক আত্মীয়দের মধ্যে তোমার 2-3খানা সম্বন্ধ ঠিক করে ফেলেছে, ফোন করে কথাবার্তাও বলেছে। তার মধ্যে আমার বাপের বাড়ির দিকেরও একজন আছে। কেঁদে ফেলল মঞ্জুরি। তারপর বলল, জোর করে বিয়ে দেবার চেষ্টা করলে আমি মরে যাব ছোট কাকি। হাসল ছোট কাকি, বলল, মরেছিস তো তুই আগেই, এখন আমার সঙ্গে খাবি, চল। উঠে বসে ছোট কাকিকে জড়িয়ে ধরল মঞ্জুরি। মঞ্জুরির কানের কাছে মুখ নিয়ে গিয়ে ছোট কাকি ফিসফিস করে বলল, কতটা ভালোবাসিস তুই সুবিমল দাকে? সব ছেড়ে ছুড়ে পালাতে পারবি এখান থেকে চিরদিনের মতো? চমকে উঠল মঞ্জুরি, সরে বসলো একটু, তারপর ফের জড়িয়ে ধরল ছোট কাকিকে, বলল, পারবো। ছোট কাকি মঞ্জুরিকে ভাত বেড়ে দিল। ওরা খেতে বসতেই মা আর বড় মা ডাইনিং টেবিলে একটা চেয়ার টেনে বসলো। ছোট কাকি মঞ্জুরির দিকে একবার গভীর অর্থপূর্ণ দৃষ্টিতে তাকালো। তারপর মঞ্জুরির মা আর বড় মার দিকে তাকিয়ে মুচকি হেসে ছোট কাকি বলল, দিদি ভাই, মেজদি ভাই, তোমরা চিন্তা করো না, আমি ওকে সব বুঝিয়ে বলেছি। ভুল করে ফেলেছিল একটা, ও সব ভুলে যাবে। আমাকে কথা দিয়েছে মঞ্জু, যার সঙ্গে তোমরা ওর বিয়ে ঠিক করবে মঞ্জু তার সাথেই 7 পাক ঘুরবে। মঞ্জুরির মা বলল, হ্যাঁ, সেটাই ভালো করে বুঝিয়ে বলে দাও ওকে। এ বাড়িতে ওর কোনো রকম বেয়াদবি কেউ সহ্য করবে না। মা আর বড় মার দিকে তাকিয়ে ভালো মানুষটির মতো ডান দিকে ঘাড় কাত করে সম্মতি জানালো মঞ্জুরি। নিশ্চিন্ত হয়ে ওরা চলে যেতেই দুজন দুজনের দিকে তাকিয়ে হাসল। সেদিন সন্ধেবেলাতেই ছোট কাকির বাপের বাড়ি থেকে তার মাসি আর মেশো তাদের ছেলের জন্য মঞ্জুরিকে দেখতে এলো। মঞ্জুরিকে দেখে ওদের পছন্দ হলো। মঞ্জুরি ঠাকুমা বলল, এটা পৌষ মাস, মাঘ মাসে মঞ্জুরির বাপ মায়ের বিয়ে হয়েছিল, তাই মাঘ মাসটা বাদ দিয়ে সামনের ফাল্গুনে আমরা মঞ্জুর বিয়ে দেব ঠিক করেছি। আসলে মঞ্জুরির দিদার শরীরটা খুব খারাপ, উনি মঞ্জুর বিয়েটা দেখে যেতে চান, তাই তারা দিচ্ছেন। নইলে আমার বড় খোকার ঘরে মেজ নাতনি তুলি এখনো পড়াশোনা করছে। ছোট কাকির মাসি বলল, ইলু মানে আপনার ছোট বৌমা আমাকে সব বলেছে। ছোট কাকি বস্তুতপক্ষে তার মাসিকে দুপুরে সকলে ঘুমিয়ে পড়ার পর সবটাই ফোন করে জানিয়েছিল। বলেছিল, তোমায় কিন্তু আমাকে সাহায্য করতে হবে মাসিমণি। ছোট কাকির মাসি বলেছিল, তুই চিন্তা করিস না, আমি সব রকম ভাবে তোকে সাহায্য করব। ছোট কাকির মাসি সত্যি খুব সাহায্য করেছিলেন। তিনি সাহায্য না করলে হয়তো ওদের বিয়েটাই হতো না। তিনি যে ছল করে মঞ্জুরিকে দেখতে এসেছিলেন এ কথা সেদিন বাড়িতে কেউ ঘুণাক্ষরেও টের পায়নি। ছোট কাকি বাড়িতে সবাইকে বুঝিয়েছিল মাঘ মাস পড়লে সে আর ছোট কাকি 2 দিন কলকাতায় ছোট কাকির বাপের বাড়ি গিয়ে থাকবে, কেনাকাটি করবে। বাপের বাড়ি গিয়ে ছোট কাকি সুবিমলকে ফোন করে সব জানিয়ে দিল। কোন মন্দিরে কখন তাকে আসতে হবে চাপা স্বরে সংক্ষেপে সব জানিয়ে দিল। সুবিমল বলল, মঞ্জু, ওর মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট সব নিয়ে এসেছে তো বৌদি? ছোট কাকি ছোট্ট করে বলল, দুপুরে খাওয়া দাওয়ার পর ছোট কাকি মঞ্জুরিকে একটু ঘুমিয়ে নিতে বলল। তারপর বিকেলে মঞ্জুরিকে নিয়ে বেরিয়ে ব্যাংকের এটিএম থেকে টাকা তুলল। মঞ্জুরি বলল, এত টাকা তুলছো কেন? তুমি কি সত্যি কেনাকাটি করবে নাকি? ছোট কাকি বলল, তা নয় তো কি, বাড়ির মেয়েকে শ্বশুর বাড়িতে কি একেবারে খালি হাতে পাঠাবো? বেনারসি ছাড়াও আরও কয়েকটা নতুন শাড়ি কিনল ছোট কাকি। কাছেই ছোট কাকির মাসির বাড়ি, সেখানে গিয়েই ছোট কাকি মঞ্জুরিকে বেনারসি পরিয়ে দিল। এমনকি নিজের হাতের 4 গাছা চুড়ি, বাউটি আর গলার 2.5 ভরির বিছে হারটা খুলে জোর করে মঞ্জুরির গলায় পরিয়ে দিল। মঞ্জুরি বলল, বাড়িতে কি বলবে? ছোট কাকি বলল, বলবো দোকানে শাড়ি দেখার সময় তুমি কখন বেরিয়ে গেছো আমি খেয়াল করিনি। তারপর এদিক সেদিক অনেক খোঁজাখুঁজির পর শুনলাম একটা মন্দিরে নাকি 2টি ছেলে মেয়ে বিয়ে করছে। আমি যখন সেখানে গিয়ে পৌঁছলাম তখন সব শেষ। মঞ্জুরির মাথায় তখন জল করছে এক মাথা সিঁদুর। একটা বিবাহিত মেয়েকে তো আর ফিরিয়ে আনা যায় না, তাই ওই পরিস্থিতিতে আমি যেটা ভালো বুঝেছি সেটাই করেছি। আমার হাতে, কানে, গলায় যেটুকু যা সোনা গহনা ছিল সেটা ওকে পরিয়ে দিয়েছি। মঞ্জু কিছুই নিতে চায়নি, কিন্তু একটা মেয়ে ওই রকম নিরাভরণ অবস্থায় শ্বশুরবাড়ি গিয়ে উঠবে সেটা তো আর আমি হতে দিতে পারি না। পরিবারের মান সম্মানের কথা ভেবেই আমি এটা করেছি। মঞ্জুরি বলল, কিন্তু? ছোট কাকি বলল,
কোনো কিন্তু নেই, চটপট চলে এসো আমার সাথে। কথা বলতে বলতেই ছোট কাকি একটা ব্যাগের মধ্যে মঞ্জুরিকে কয়েকটা নতুন কাপড়, তোয়ালে, কোল্ড ক্রিম, এমনকি দাঁত মাজার নতুন একটা ব্রাশ পর্যন্ত ঢুকিয়ে দিল। বলল, অবাক হয়ে দেখছো কি? সকালে উঠেই তো লাগবে, তাই আগের থেকে এসব কিনে গুছিয়ে রেখেছিলাম। মাসির বাড়ি থেকে বেরিয়ে একটা ট্যাক্সি নিল ছোট কাকি। মন্দিরের সামনে ট্যাক্সি থেকে নেমেই ওরা দেখল সুবিমল আর ওর দিদি জামাইবাবু দাঁড়িয়ে আছে। সুবিমলের হাতে একটা আংটি দিয়ে ছোট কাকি বলল, দেখো তো এটা তোমার আঙুলে ফিট করে কিনা, মাপ দিয়ে বানানোর তো সুযোগ পেলাম না। সুবিমল বলল, আপনি আমাদের জন্য যা করলেন বৌদি, আপনার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। বিয়ের পর মঞ্জুরি ছোট কাকিকে প্রণাম করতে যেতেই তিনি বললেন, আগে দিদি জামাইবাবুকে প্রণাম করো মঞ্জু। তারপর সুবিমলের দিদিকে ছোট কাকি বললেন, মাসিমা মেসোমশাইকে কি কিছু জানিয়েছেন দিদি? সুবিমলের জামাইবাবু বললেন, তাদের জানিয়ে লাভ হতো না বোন, একমাত্র ছেলের বিয়ে এভাবে দিতে তারা কখনো রাজি হতেন না। সুবিমলের দিদি বলল, তুমি চিন্তা করো না ইলোরা, বাড়ি গিয়ে আমি মাকে সব বুঝিয়ে বলবো। ট্যাক্সিতে ওঠার আগে ছোট কাকিকে জড়িয়ে ধরে শেষবারের মতো কাঁদল মঞ্জুরি। বলল, তোমাকেও এরপর অনেক কিছু সহ্য করতে হবে ছোট কাকি, ভালো থেকো, যোগাযোগ রেখো। ছোট কাকি বলল, সব ঠিক হয়ে যাবে দেখিস, যখন একটা খোকা অথবা খুকি আসবে তখন আর কেউ তোদের ওপর রাগ করে থাকতে পারবে না। লজ্জায় আরক্ত হলো মঞ্জুরির মুখ। জীবনের উপান্তে এসে আজও ঠিক একই রকম লজ্জা করছে মঞ্জুরির। এই সংসারে আজ সে এতটাই অসহ্য আর বাইরের লোক হয়ে গিয়েছে যে তার নিজের দুই ছেলে তাদের শ্বশুর শাশুড়ির সাথে তাদের নিজের মাকে নিয়ে আলোচনায় বসেছে। কোন বৃদ্ধাশ্রমে রাখা হবে মঞ্জুরিকে, কোথায় রাখলে কম খরচ পড়বে, কিভাবে কত সহজে ঝেড়ে ফেলা যাবে মায়ের সব ভার। কই দেখি দেখি, বাহ, এই কটা ব্রোঞ্জের চুড়ি আর বাউটি আর গলার ওই সরু হারটা দিয়ে বাপের বাড়ির লোকেরা সব দায় দায়িত্ব মিটিয়ে ফেলল। খাট, বিছানা, ফ্রিজ, টিভি কিছুই পেল না আমার ছেলেটা। খুব যা হোক তোমরা ঠকালে আমার ছেলেটাকে। তা বাছা, তোমার জামা কাপড় সব রাখবে কোথায়? আলমারি, আলনা কিছুই তো দেয়নি বাপের বাড়ি থেকে। শ্বশুর বাড়ির দরজায় গিয়ে দাঁড়াতে এভাবেই মধুর বাক্যবান সহযোগে মঞ্জুরিকে আপ্যায়ন করেছিল তার শাশুড়ি। সুবিমলের দিদি বলল, আহ মা, চুপ করো। বাবা, তুমি তো মাকে কিছু বলো। সুবিমলের বাবা বললেন, যা হবার হয়ে গেছে, আগে তো বরণ করে ঘরে তোলো ওদের, বাইরে দাঁড় করিয়ে রেখে আর লোক হাসিও না। বরণ হয়ে যাবার পর সুবিমলের বাবা মেয়েকে বললেন, তুই কি আজ এখানে থাকবি? সুবিমলের দিদি বলল, না বাবা, রূপুকে ওর ঠাকুমার কাছে রেখে এসেছি, আমাকে ছাড়াও ঘুমাতে পারবে না, কাল সকালে রূপুকে নিয়ে আমি আসব। বেশ, তাহলে আজ রাতে বৌমাকে তোর ঘরে নিয়ে যা, তোর মা ওর সাথে শুতে রাজি হবে না, আজ রাতটা ওকে একাই শুতে হবে, পরশু বৌভাত হয়ে গেলে ফুলসজ্জার ব্যবস্থা করা যাবে। পরদিন সকালে 3.5 বছরের রূপুকে নিয়ে এলো সুবিমলের দিদি শিপ্রা। রূপু ঘরে ঢুকেই সোজা মঞ্জুরির কোলে চেপে বসল। জড়িয়ে ধরে মঞ্জুরি চুমু দিল রূপুর নরম গালে। রূপু বলল, তুমি বুঝি আমার নতুন মামি? কি সুন্দর দেখতে তোমাকে। সুবিমলের মা মুখ বেঁকিয়ে বললেন, হ্যাঁ, ওই সুন্দর মুখ ধুয়ে জল খাও, মামির বাপের বাড়ি থেকে একটি নতুন জামাও তো দেয়নি তোকে, কোনোদিন দেবে বলেও তো মনে হয় না, নিজের মেয়েকেই 2খানা কাপড় দিয়ে বিদায় করেছে। চোখ দিয়ে জল গড়িয়ে এলো মঞ্জুরির। শত চেষ্টা করেও মঞ্জুরি কিছুতেই তার চোখের জল রোধ করতে পারল না। রূপুর খুব মায়ার উদ্রেক হলো তার নতুন মামির জন্য। ছোট্ট হাতখানি বাড়িয়ে সে মঞ্জুরির চোখের জল মুছে দিয়ে বলল, ইস, তোমার মাত্র 2টো কাপড় মামি, আমার এই এত এত জামা আছে, তুমি কেঁদো না মামি, আমি যখন বড় হব, চাকরি করব, তখন তোমায় অনেক জামা কাপড় কিনে দেব। তারপর সুবিমলের মায়ের দিকে ফিরে বলল, তুমি আমার মিষ্টি মামিকে বকবে না দিদু, তাহলে আমি মামিকে নিয়ে চলে যাব। ফুলসজ্জা রাতে সুবিমল বলল, রেজাল্ট বেরোলে কলেজে ভর্তি হবে তো, ইচ্ছে আছে? মঞ্জুরি সুবিমলের বুকে আঁকিবুকি কাটতে কাটতে বলল, দেখি যদি প্রাইভেটে। সুবিমল মঞ্জুরির হাত টেনে চুমু দিয়ে বলল, আমি যথাসাধ্য চেষ্টা করে পড়াবো তোমায়, দেখো এমন রেজাল্ট করবে তাক লাগিয়ে দেবে সবাইকে।
বিয়ের ৩ মাসের মধ্যেই মঞ্জরি টের পেল তার শরীরে একটি নতুন প্রাণের অস্তিত্ব। চোখের তলায় কালির পোঁছও চোখে পড়ল মঞ্জরির। মঞ্জরি সুবিমলকে বলল, আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো। সুবিমল বলল, কেন, শরীর খারাপ? মঞ্জরি মুখে আনন্দ আর বিষাদে মিশিয়ে হাসল, বলল, আমার জীবনের বিয়ে পরীক্ষার রেজাল্ট বোধহয় কয়েক মাস পরেই বেরোবে। সেজন্য পরীক্ষক হিসেবে একজন গাইনোকোলজিস্টের সাহায্য তো নিতেই হবে। দাদু দিদা হবার খবর ছোট কাকির মারফত ঠিকই পেয়েছিল মঞ্জরির বাবা মা, কিন্তু তারা কেউ খোঁজ নিলেন না। পোয়াতি অবস্থায় মঞ্জরির কেবল মনে পড়ত বিয়ের প্রথম দিন শ্বশুরের বলা কথাগুলো। আসবাবপত্রের কথা বাদ দাও, কিন্তু বাড়ির গুরুজনদের আশীর্বাদ না নিয়ে যে সিদ্ধান্ত তুমি নিয়েছ, তার নেতিবাচক দিকগুলি যত দিন যাবে তুমি ক্রমেই টের পাবে। যত দিন যাচ্ছিল সুবিমলেরও কি আফসোস হচ্ছিল। সুবিমলের চোখে মুখে কি কালো ছায়া পড়েনি যখন পাড়ায় আত্মীয় প্রতিবেশীদের মধ্যে তাদের জামাইকে নিয়ে সে আদিখ্যাতা করতে দেখেছে? সেই বিরক্তি কি কখনো সখনো ঝাঁজের সঙ্গে বেরিয়ে আসেনি মঞ্জরির বিরুদ্ধে? সুবিমল কি লজ্জায় পড়ত মঞ্জরিকে নিয়ে, যখন তার সহকর্মী অথবা বন্ধুর স্ত্রীরা প্রবল গর্বের সঙ্গে তাদের শিক্ষাগত যোগ্যতা জাহির করত? ছোট ছেলের জন্মের পর মঞ্জরি ঠাকুমা যখন খুব অসুস্থ হলেন, তখন তিনি দেখতে চেয়েছিলেন মঞ্জরিকে ও তার ছেলেদের। মঞ্জরি হাসপাতালে দেখতে গিয়েছিল তার ঠাকুমাকে, তারপর 2 ছেলেকে নিয়ে বাড়িতেও গেছে। মাকে বাবাকে ভাইকে জড়িয়ে ধরে কেঁদেছে। মা তাকে বালাজোড়া পরিয়ে দিয়েছেন, ঠাকুমা দিয়েছিলেন তার সীতাহার। কিন্তু সুবিমল কোনোদিন শ্বশুরবাড়ির কারো কাছে সহজ হতে পারেনি। কি করে পারবে? মঞ্জরির ছোটকার চোখেই যে সে বিশ্বাসঘাতক হয়ে গিয়েছিল। সুবিমল কি এই পরিস্থিতির জন্য মনে মনে মঞ্জরিকেই এককভাবে দায়ী করত? তাই কি অযথা সুযোগ পেলেই রান্নায় ভুল ধরত মঞ্জরির? যখন তখন তাকে অপমান করতেও তো এতটুকু দ্বিধাবোধ করত না। তারপর রাত হলেই ক্ষমা চেয়ে মাকড়সার জালের মতো আঙুল দিয়ে আদর করত মঞ্জরিকে। প্রেম নয়, অভ্যেস আর কিছু সামাজিক দায়বদ্ধতার কারণেই কি মেনে নিয়েছিল তারা পরস্পরকে? সুবিমলের আচরণের প্রভাব যে তার ছেলেদের ওপরেও পড়বে সে কথা হাজারবার বুঝেও সুবিমলকে সংশোধন করতে পারেনি মঞ্জরি। মঞ্জরির ছেলেরা কি তখন থেকেই তাদের মায়ের বিরুদ্ধে অশ্রদ্ধার ভাব পোষণ করত? একবার তো থালাটাই টান মেরে ছুঁড়ে ফেলে দিয়েছিল সুবিমল। সে সময় হঠাৎ রূপু মঞ্জরির বাড়িতে এসে মামার ব্যবহার দেখে অবাক হয়ে গিয়েছিল। বলেছিল, ছি মামু, তুমি না মামিকে একদিন ভালোবেসে বিয়ে করেছিলে? সুবিমল বলেছিল, খুব যে বড় বড় কথা বলতে শিখেছিস, কলেজে পড়তে গিয়ে দেখছি ভালোই উন্নতি হয়েছে। রূপুর হাত ধরে ঘরে নিয়ে গেছে মঞ্জরি, বলেছে, প্রেম ট্রেম যাই করিস রূপু, পড়া শেষ করে নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে করবি না। আগে নিজের পায়ের তলার মাটি যে শক্ত করতে হয় সেটাই যে আমি ভুলে গিয়েছিলাম রে। রূপু বলেছে, একদম ঠিক কথা বলেছ মামি, তবে তুমি একটা কথা সবসময় মনে রাখবে মামি, তোমার রূপু আছে, তোমার মেয়ে। সকলের কাছে অসম্মানিত হলেও তোমার রূপুর কাছে তোমার আদর কখনো কমবে না। চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে একটা খ্রিস্টান ছেলেকে বিয়ে করেছে রূপু ওরফে রূপকথা। এ বাড়িতে কেউ তাকে তেমন পছন্দ করে না। তার বিয়ের রিসেপশনে পর্যন্ত যায়নি সুবিমল। দিদি আসতো প্রতি বছর ভাইফোঁটা দিতে, তারপর সুবিমলও চলে গেল, দিদিও আর আসে না। জামাইবাবু মারা গিয়েছিলেন সুবিমলের আগেই। মঞ্জরি শুনেছে দিদি এখন রূপুর সাথেই থাকে। রূপুর শ্বশুর নেই, শাশুড়ি আছেন। সবাই হৈ হৈ করে বেরিয়ে এলো বন্ধ ঘর থেকে। মঞ্জরি শুনতে পেল, তার মানে মিটিং শেষ হয়েছে ওদের। কবে, কোথায়, কোন বৃদ্ধাশ্রমে পাঠাবে ওরা মঞ্জরিকে? আজ মঞ্জরির খুব মনে পড়ছে রূপুর কথা। দিদির কাছে মঞ্জরি শুনেছে সল্টলেকে 2000 স্কোয়ার ফুটের বিশাল ফ্ল্যাট কিনেছে রূপু। সেখানে এতটুকু জায়গা হবে না মঞ্জরির। রূপু কি ভুলে গেছে মঞ্জরিকে তার দেওয়া কথা? একবার ফোন করবে রূপুকে, ভাবল মঞ্জরি। তারপর দীপার কাছে ফোন চেয়ে দিদির ফোন নম্বর লেখা কাগজটা দিল। দিদি ফোন ধরতেই কেঁদে ফেলল মঞ্জরি। বলল, ছেলেরা আমাকে এবার বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে দিদি। সামনেই ছিল রূপুর শাশুড়ি। কান্নার শব্দ পেয়ে তিনি বললেন, কি হয়েছে দিদি? সুবিমলের দিদি বলল, হয়নি, তবে এবার হবে।
কাল সকালে রূপু গিয়ে ওর মিষ্টি মামিকে নিয়ে আসবে। এবার থেকে আমরা এখানে 3 বুড়িতে থাকব। রূপুর শাশুড়ি বলল, বাহ, সে তো খুব ভালো কথা দিদি। পরদিন সকালে রূপু এসে বেল দিতেই দরজা খুলল দীপা। বলল, এসো দিদি, বসো। মাসিমাও শাড়িটারি গুছিয়ে নিয়েছে, তোমার সঙ্গে যাওয়ার জন্য একদম রেডিও হয়ে গিয়েছে। তুমি বসো, আমি নিয়ে আসছি মাসিমাকে। মঞ্জুরি ঘর থেকে বেরোতেই তার সামনে এসে দাঁড়ালো 2 ছেলে। বড় ছেলে বলল, এখন আবার কোথায় বেরোচ্ছ তুমি? তোমার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা। রূপু বলল, কি সিদ্ধান্ত? বৃদ্ধাশ্রমে পাঠাবে মিষ্টি মামিকে? মঞ্জুরির ছোট ছেলে বলল, হ্যাঁ, মা সেখানেই ভালো থাকবে। রূপু বলল, না, সেখানে ভালো থাকবে না, আমি নিয়ে যাব মিষ্টি মামিকে। মিষ্টি মামি আমার কাছে থাকবে। মঞ্জুরির বড় ছেলে বলল, তোমারও কি তাই সিদ্ধান্ত মা? ওখানে থাকলে তোমার মান সম্মান সব বজায় থাকবে তো? মঞ্জুরি বলল, থাকবে বাবা, আমার মন বলছে সেই কথা। আর কেউ না থাক, আমার রূপু আছে। মঞ্জুরির রূপকথা। গল্পটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর গল্পটি যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।